আসসালামু আলাইকুম। আজ ৩রা মে ২০২৬ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। আতঙ্কে তটস্থ ইসরায়েল, হঠাৎ কি হলো? অসাধ্য সাধন করল চীন, ঐতিহাসিক উদ্যোগ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে কর্তৃত্ববাদী শাসন ফিরবে। দর্শক, শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনের খবর। লেবাননে ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে নতুন ধরনের ফাইবার অপটিক ড্রোন ব্যবহার শুরু করেছে হিজবুল্লাহ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই প্রযুক্তি নির্ভর ছোট ড্রোনগুলো ইসরায়েলি বাহিনীর জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। আল জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো সরাসরি ফাইবার অপটিক তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ফলে প্রচলিত ওয়্যারলেস সিগন্যাল জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে এগুলোকে সহজে বাধাগ্রস্ত করা সম্ভব হয় না। এ কারণে ড্রোনগুলোকে অত্যন্ত কার্যকর ও বিপজ্জনক হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ফাইবার অপটিক ড্রোনগুলো অপারেটরের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে। এতে নিয়ন্ত্রণ অনেক বেশি নিখুঁত হয় এবং হামলার সময় সিগন্যাল বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও কম থাকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব ড্রোনের ফাইবার অপটিক তার প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর ফলে ড্রোন চালকেরা নিরাপদ দূরত্বে অবস্থান করেই হামলা পরিচালনা করতে পারছেন। বিশ্লেষকদের মতে এই ড্রোন তৈরির খরচ তুলনামূলক কম হলেও এর কার্যকারিতা অনেক বেশি। ছোট আকারের হওয়ায় এগুলো শনাক্ত করাও কঠিন। ফলে সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাদের জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। সিএনএনের আরেকটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ এসব ড্রোনে শক্তিশালী বিস্ফোরক যুক্ত করছে। এতে সামরিক যান ও স্থাপনায় হামলার সক্ষমতা আরও বেড়েছে। ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, এই প্রযুক্তি মোকাবেলায় তারা নতুন প্রতিরক্ষা ব্যবস্থা খুঁজছেন, কারণ প্রচলিত ড্রোন প্রতিরোধ প্রযুক্তি দিয়ে ফাইবার অপটিক নিয়ন্ত্রিত ড্রোন ঠেকানো কঠিন হয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হিজবুল্লাহর এই নতুন কৌশল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, মধ্যপ্রাচ্য ও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। আইআরজিসির গোয়েন্দা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন কেবল দুটি বিকল্প পথ খোলা রয়েছে। হয় একটি অসম্ভব সামরিক অভিযান চালানো, নতুবা ইরানের সঙ্গে একটি বাজে চুক্তিতে উপনীত হওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইআরজিসি জানায়, ইরান ইতোমধ্যে তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন সামরিক অবরোধ তুলে নেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। তবে এই সময়সীমার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সংস্থাটি আরও উল্লেখ করেছে যে চীন, রাশিয়া এমনকি ইউরোপের দেশগুলোর পক্ষ থেকেও ওয়াশিংটনের প্রতি সুর পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আইআরজিসির মতে বৈশ্বিক এই রাজনৈতিক মেরুকরণ ট্রাম্প প্রশাসনের জন্য সিদ্ধান্ত গ্রহণকে আরও কঠিন করে তুলেছে। বিশ্লেষকদের মতে তেহরানের এই কড়া বার্তা ট্রাম্পের আসন্ন মেয়াদে মধ্যপ্রাচ্য নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একদিকে সামরিক শক্তি প্রদর্শনের ঝুঁকি, অন্যদিকে কূটনৈতিক সমঝোতার চাপ। এই দুয়ের জাতাকলে পড়ে হোয়াইট হাউসকে এখন কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। আফ্রিকার শিল্পায়নের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল নাইজেরিয়ার ডাঙ্গোটে তেল শোধনাগার। মহাদেশটির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নির্মিত এই বিশাল প্রকল্পটি চীনের উন্নত প্রকৌশল দক্ষতা এবং প্রযুক্তির এক অনন্য নিদর্শন হিসেবে আত্মপ্রকাশ করেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই মেগা প্রজেক্টে চীনের ভূমিকার বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের অন্যতম বৃহত্তম এই একক ট্রেন শোধনাগারটি নির্মাণে চীনের শীর্ষস্থানীয় প্রকৌশল প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে শোধনাগারের বিশালাকার রিয়েক্টর, রিজেনারেটর এবং অন্যান্য ভারী যন্ত্রপাতি তৈরিতে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর অবদান অপরিসীম। প্রকৌশলীরা জানিয়েছেন, অত্যন্ত জটিল কারিগরি চ্যালেঞ্জ মোকাবেলা করে এই অবকাঠামোটি দাঁড় করানো হয়েছে, যা আফ্রিকার তেল আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বনির্ভর পথে নিয়ে যাবে।
ডাঙ্গোটে শোধনাগারটি প্রতিদিন প্রায় 6,50,000 ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধন করার ক্ষমতা রাখে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় আফ্রিকায় তাদের ক্রমবর্ধমান বিনিয়োগ এবং প্রভাবের এটি একটি বড় উদাহরণ। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের এই প্রযুক্তিগত সহায়তা কেবল নাইজেরিয়া নয়, বরং সমগ্র আফ্রিকার অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন আনবে। জ্বালানি সংকটে থাকা দেশগুলোর জন্য এটি আশীর্বাদ হয়ে দেখা দেবে। এই প্রকল্পের সফল বাস্তবায়ন বিশ্ববাজারে চীনের প্রকৌশল সক্ষমতার অবস্থানকে আরও সুদৃঢ় করল। চীনের কোম্পানিগুলো তাদের নির্ধারিত সময়ের মধ্যে এবং অত্যন্ত নিখুঁতভাবে এই কাজ সম্পন্ন করার মাধ্যমে প্রমাণ করেছে যে বিশ্বমানের মেগা প্রজেক্টে তারা এখন অপ্রতিদ্বন্দ্বী। দর্শক, এবার দেশের খবর। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্যোগের মাধ্যমে সরকারকে ভেতর বাইরে থেকে চাপ সৃষ্টি করতে হবে, যাতে জুলাই সনদ বাস্তবায়ন ও বাতিল হওয়া আদেশগুলো পুনর্বহাল করা হয়। এসব সংস্কার বাস্তবায়ন না হলে দেশ আবারও আগের কর্তৃত্ববাদী শাসনের পথে ফিরে যেতে পারে এবং একটি পূর্ণাঙ্গ ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার ঝুঁকি তৈরি হবে। রোববার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জ্বালানি অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ও পলিটিসাইজেশনের ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের সেবা দেওয়ার মৌলিক দায়িত্ব থেকে সরে গিয়েছিল। দিলারা চৌধুরী আরও বলেন, নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ব্যবহার করা হয়েছে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে। এর ফলে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং জনগণের আস্থা কমে যায়। 2024 পরবর্তী পরিস্থিতিতে নানা সংস্কারের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে পুনরায় গণতান্ত্রিক মূল্যবোধে ফিরিয়ে আনার আশা করা হয়েছিল, কিন্তু বর্তমান সরকারের সাম্প্রতিক পদক্ষেপে সেই প্রত্যাশা ভঙ্গ হয়েছে। তিনি বলেন, নির্বাচনের মাত্র 2 মাসের মাথায় জুলাই সনদ ও বিভিন্ন অধ্যাদেশ প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাতিল বা উপেক্ষা করা হয়েছে। মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার প্রস্তাব কার্যত বাতিলের পথে। সবচেয়ে উদ্বেগজনক হিসেবে তুলে ধরা হয় বিচার বিভাগের ওপর নির্বাহী হস্তক্ষেপের সম্ভাবনা। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, বিচারকদের নিয়োগ প্রক্রিয়া একটি স্বাধীন কমিটির মাধ্যমে করার প্রস্তাব থাকলেও সেটি প্রধানমন্ত্রীর হাতে রাখার চেষ্টা চলছে। এতে বিচার বিভাগ নির্বাহীর প্রভাবাধীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অতীতে যেমন বিচার বিভাগের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের অভিযোগ উঠেছিল, তেমনই পরিস্থিতি পুনরায় তৈরি হতে পারে। জুডিশিয়ারি তখন আর স্বাধীন থাকে না, বরং নির্বাহীর ইচ্ছার প্রতিফলন ঘটায়। অন্তর্বর্তী সরকারের আমলে অস্থিরতার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফরে গেলে ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি ঢাকার পক্ষ থেকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বর্তমানে ভারতে বাংলাদেশের সব ভিসা সেন্টার নয়াদিল্লির হাই কমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনসুলার বিভাগ পূর্ণ কার্যক্রমে ফিরেছে। এ অবস্থায় একই ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, গত বছরের ডিসেম্বরে আমাদের কয়েকটি ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে সেগুলো পুনরায় চালু করা হয়। ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি লোকসভার স্পিকার ওম বিরলার নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা সফর করেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেন। নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ঢাকা ও দিল্লি সম্পর্কে নতুন সমন্বয়ের চেষ্টা চালাচ্ছে। এর আগে 2024 সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও জ্বালানি সংযোগ সহ অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেবে। পাশাপাশি উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগও বাড়তে পারে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে প্রায় 21,20,000 বাংলাদেশি ভারত সফর করেছিলেন। 2024 সালে এ সংখ্যা কিছুটা কমে 17,50,000-এ দাঁড়ায়। তবে 2025 সালে রাজনৈতিক উত্তেজনা ও ভিসা বিধিনিষেধের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা তীব্রভাবে কমে 4,70,000-এ নেমে আসে। 2024 সালের মাঝামাঝি চট্টগ্রাম ও সিলেটে ভারতীয় মিশনের সামনে সহিংস বিক্ষোভের পর ভিসা অ্যাপয়েন্টমেন্টও সীমিত করা হয়েছিল। আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ফজলুর রহমান বলেন, যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার বহু পীর আউলিয়া, গাউস কুতুব, দরবেশ হুজুররা আছে। আমার জানাজা পড়ানোর মানুষের অভাব হবে না। আমার জানাজা পড়াবে না যারা বলে আল্লাহ ওনাকে তো আমার আগেও নিয়ে যাইতে পারে। তিনি বলেন, আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন, কিন্তু আমি আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহর রাসূলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ, আমি সুফিবাদী লাইনের মানুষ। যদি আল্লাহ জানাজা কপাল রাইখা থাকে, আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া, গাউস কুতুব, দরবেশ হুজুররা আছে। আমি বিশ্বাস করি আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না, কারণ আমি হলাম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোক। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মুমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। জাতীয় পরিচয়পত্র আমাদের নিত্যদিনের কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় জাতীয় পরিচয়পত্র হারিয়ে যেতে পারে। আবার অপ্রাপ্তবয়স্ক থেকে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে কেউ, তখন তার জাতীয় পরিচয়পত্র দরকার হতে পারে। জাতীয় পরিচয়পত্র নিয়ে অনেক ধরনের সমস্যার মধ্যেও পড়তে পারেন তথ্যের কারণে। এই সমস্ত সমস্যা, অভিযোগ বা প্রয়োজনীয়তা আপনি 105-এ জানাতে পারেন। এটা 2015 সাল থেকে চালু হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক চালু হওয়া 105 নম্বরে যে কোনো মোবাইল ফোন থেকে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাওয়া, যে কোনো অভিযোগ দেওয়া অথবা যে কোনো প্রত্যাশার কথা ব্যক্ত করা যাবে। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের আরও খবর। অধিকৃত গাজায় ধ্বংসাবশেষের নিচে এখনও অন্তত 8,000 ফিলিস্তিনির মরদেহ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের একজন কর্মকর্তার বরাতে ইসরায়েলি মিডিয়া এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তার বরাতে হারেতজ পত্রিকা জানিয়েছে, যে ধীর প্রক্রিয়ায় গাজায় ধ্বংসাবশেষ সরানো হচ্ছে, এমনটি চললে পুরো গাজায় অন্তত 7 বছর সময় লাগবে। ওই কর্মকর্তা বলেছেন, গাজায় ধ্বংস হওয়া ভবনের নিচে এখনও হাজার হাজার মরদেহ আটকা পড়ে আছে। নিহতদের পরিবারের সদস্যরা এখনও তাদের প্রিয়জনদের মরদেহ পেতে অপেক্ষায় আছে। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের ডেটার বরাতে এসব তথ্য জানানো হয়েছে। গাজার বিশাল অংশ জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সরাতে যেসব উন্নত প্রযুক্তি দরকার, তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে নেই। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পরেও গাজায় বিভিন্ন সময়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 828 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে 2,342 জন। জাতিসংঘ জানিয়েছে, গাজায় পুনর্নির্মাণের জন্য আনুমানিক $70 বিলিয়ন খরচ হবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাইবার হুমকি অভিযোগকে ভিত্তিহীন অপবাদ বলে প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে উত্তর কোরিয়াকে হেয় করার চেষ্টা করছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA এ তথ্য প্রকাশ করে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের এসব অভিযোগ অস্তিত্বহীন সাইবার হুমকিকে সামনে এনে নিজেদের শত্রুতাপূর্ণ নীতির ন্যায্যতা দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র এর আগে দাবি করেন, উত্তর কোরিয়া হ্যাকিং, ক্রিপ্টোকারেন্সি চুরি এবং বিদেশে আইটি কর্মীদের নেটওয়ার্ক ব্যবহার করে অবৈধ অর্থ সংগ্রহের মতো সাইবার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর জবাবে পিয়ংইয়ং বলেছে, তারা নিজেদের স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় সাইবার স্পেসে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ উত্তর কোরিয়ার আইটি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট 6 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়। তাদের অভিযোগ, এসব চক্র ডিজিটাল সম্পদের মাধ্যমে অবৈধ অর্থ পাচারে সহায়তা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআই দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে উত্তর কোরিয়ার সাইবার গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য ক্রমাগত হুমকি সৃষ্টি করছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।